বন্দে লোকতিলকম সাতত বার্তা বিভূষণম অমর কৃত্যৌত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগোদীপনং বন্দে জীবনং বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রম। 25শে আশ্বিন বৃহস্পতিবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 12-10-1939 খ্রিস্টাব্দ। জাতিস্বরদের খবর নিয়ে শ্রদ্ধেয় সুশীল বসুদা আজ আশ্রমে ফিরে এসেছেন। সুশীলদা ঠাকুরকে কাছে সব ঘটনা বিস্তারিত বলছেন। সব ঘটনা শুনে ঠাকুর যেন আহ্লাদে আটকানা হয়ে পড়েছেন। কথায় কথায় সুশীলদা বললেন, 2 জন জাতিস্বরের কোষ্ঠী দেখলাম। তারা যে দশায় মারা গেছে ঠিক সেই দশাতেই জন্মগ্রহণ করেছে। ঠাকুর আর গোপালদা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায় উল্লাস সহকারে বললেন, তাই নাকি? আমরা আগে যা আঁচ করেছিলাম তাই তো হয়েছে। ঠাকুর বললেন, গোপাল দেখ তো দেখি ভালো করে, অনেক আগেই তো তোকে এ কথা বলেছিলাম। ঠাকুর বলতে লাগলেন, সবই তো হলো, কিন্তু আদর কথা তো বোঝা গেল না। কেমন করে এটা সম্ভব হয় সেইটিই তো কথা। জগতে এই তো বড় প্রবলেম। এই প্রবলেমের আর কিছু নেই। আর খুব যে অসাধারণ একটা কিছু তাও তো মনে হয় না। তুকটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে তো কাম ফর্সা। এইটি হলো মানুষের সবচেয়ে হয়ে যায়। যা পাওয়া যায়নি তার জন্য আর চিন্তার কারণ থাকে না। কনসাস এন্টিটি অর্থাৎ চেতন সত্তা তো রইলই, বিয়ন্ডকে ইনভেট করে অর্থাৎ অপ্রাপ্তকে পাওয়া করা খুব কঠিন নয়। সুশীলদাকে বললেন, আপনি কাল থেকে সব জায়গায় চিঠি লিখতে শুরু করেন। বুদ্ধিস্ট মেডিটেশন অর্থাৎ বৌদ্ধমতের ধ্যানের পদ্ধতি বইটা নাকি খুব পূর্বজন্মের স্মৃতি উদ্দীপ্ত করার পন্থা বা নির্দেশ আছে, খোঁজ করুন। সুশীলদা একজন সাধুর কথা বললেন। তিনি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেন। ঠাকুর বললেন, আমরা তো খাওয়া নিয়ে কত বাড়াবাড়ি করি, অথচ কত সহজে খাদ্যের সমস্যা মেটানো যায়। ঠাকুর যেন আজ মেতে গেছেন। বারবার সুশীলদাকে ডাকছেন, একই কথা বারবার শুনছেন, সবাইকে ডেকে শোনাচ্ছেন। সন্ধ্যাবেলায় সুশীলদা পাপ্পাজির মৃত্যুর পর নরদেহ পুনরাবির্ভাবের বৃত্তান্ত বর্ণনা করছিলেন। ঠাকুর বললেন, তাহলে অতিবাহিক দেহ ছাড়া আর কিছুই নয়। প্রফুল্ল বললেন, আপনার নাকি পূর্বজন্মের বৃত্তান্ত মনে আছে? ঠাকুর বললেন, কি জানি তা কল্পনা কিনা বুঝতে পারি না, তবে যেন স্পষ্ট মনে হয় আমি আর কর্তামা নদীতে একটা নৌকোয় বেরিয়েছি। চারিদিকে কত কাছিম। কর্তামাকে এ কথা জিজ্ঞাসা করেছি, কর্তামা আমার কথা উড়িয়ে দিয়েছেন। আমার মনে পড়ে এক সময় পাহাড়ের পাদদেশে ছিলাম। একটা পাথরের উপর আমি বসতাম, সামনে দিয়ে পূর্ববাহী ছোট নদী বয়ে যেত। সেখানে লাল লাল সুন্দর পথ। আমার একটা বউ ছিল, সে আমাকে খুব ভালোবাসতো। এখন গেলে সে যেন এখনো আমাকে চেনে। এই জন্মের কথা মনে হয় যেন ভূমিষ্ঠ হয়েছিলাম একটা ঘরে, সেখানে মিটমিট করে আলো জ্বলছিল। মা বলেছেন যে ঠিক ওই রকমই নাকি হয়েছিল। আমি কত কি বোধ করি, সব রিয়েল মনে হয়। আচানক কথা মনে জাগে, আগে বলতাম না, এখন 2-1টা বলি। এক্টোপ্লাজমিক বডি অর্থাৎ কারণ দেহ সম্বন্ধে আবার কথা উঠল। ঠাকুর বললেন, জার্মপ্লাজম অর্থাৎ জননকোষ থেকেই তো বডি বা শরীর। তার বিয়ন্ডে অর্থাৎ অতীতে যে বডি দেহ পাই তাই। গ্যাসিয়াস
জিনিসটা অর্থাৎ গ্যাস জিনিসটা যখন লিকুইডে অর্থাৎ তরলে পরিণত হয়, তখন স্টেম বা বাষ্প যখন কনডেন্সড ঘনীভূত হয়ে ভেপারে অর্থাৎ জলকণার রকমে আসে, তখন আমরা ফর্ম আকারটা দেখতে পাই। এক্টোপ্লাজমিক বডি, কারণ দেহটাই তাই খুব ফাইনাল ম্যাটার অর্থাৎ অতি সূক্ষ্ম পদার্থের কম্পোজিশন, সংমিশ্রণ ছাড়া আর কিছু নয়। প্রফুল্ল বললেন, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি তো তাকে বহুবার দেখেছেন। ঠাকুর বললেন, স্বামীজি হয়তো দেখতে পারেন, কি আর একজন হয়তো দেখতে পারে, কিন্তু এনভায়রনমেন্টের অর্থাৎ পরিবেশের সকলে যদি স্বাভাবিক না দেখতে পারে, তাহলে কি হলো? আমার রকমটাই এই রকম যে কনক্রিট বাস্তব না হলে আমার কিছু ভালো লাগে না। যদি কোনো যন্ত্র এর মধ্য দিয়ে কিংবা অন্য কোনোভাবে এনভায়রনমেন্টের পারিপার্শ্বিকের সকলে মিলে বোধ করতে না পারি, তাহলে খুশি হই না। তাই আমার কথাগুলির মধ্যে বোধহয় ফিলোসফি, আর্ট, রিলিজিয়ান সব কিছু সায়েন্সে মার্জ করে গেছে, অর্থাৎ দর্শন, কলা, ধর্ম সব কিছু বিজ্ঞানের সাথে মিলে আছে। ঠাকুর অমর ভাইকে অর্থাৎ ঘোষকে গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে 1 মণ চাল সংগ্রহ করে দিয়ে আসতে বললেন চালটা যেন ভালো হয়। ঠাকুরকে একটা বিশেষ একটি দর্শন সম্বন্ধে প্রশ্ন করাতে তিনি বললেন, আমি একদিন কাশীপুরে রাস্তা দিয়ে আসছি, দেখছি চারিদিক জ্যোতিতে ছেয়ে গেছে, চারিদিকে সব দেবদেবীরা গান করছেন। 2টো লাইন আমার খুব মনে ছিল, অনেকবার বলেছিও, এখন স্বাগতম এই পদটা আমার শুধু মনে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন বেদবনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কোনো খেয়াল থাকতো না, চলছি তো চলছি, পথ ঘাট না দেখে সিধে হাঁটতাম, কেউ বলে দিতে চেতনা আসতো। এখনো অনেক সময় মনে হয় আমিই বুঝি গাছ হয়ে গেছি। ঘোড়ার পিঠে চাবুক মারতে নাকি ঠাকুরের পিঠে দাগ পড়েছিল, তার কারণ জিজ্ঞাসা করাতে বললেন, একজনকে হুঁচট খেতে দেখে যেমন আমার ব্যথা বোধ করি, এও সেই ধরনের ফিলিং। বোধটা এত স্ট্রং বা তীক্ষ্ণ যে উইদাউট ফিজিক্যাল স্টিমুলাস নার্ভ ইরিটেট হয়, ভৌতিক উত্তেজনা ছাড়াও স্নায়ু উত্তেজিত হয়। যেমন নাইট পলিউশন, স্বপ্নদোষ, মনে হয় যেন সেক্সুয়াল ইন্টারকোর্স, যৌন সংসব হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। তবু সিমেন ডিসচার্জ, বীর্যপাত হয়। যারা খুব ভালোভাবে সস্তনী পালন করেন, তারা যদি সস্তনী ফুলটুল দিয়ে কবচ করে দেন, নাকি খুব ফলপ্রদ হয়। ঠাকুর এই সম্পর্কে বললেন, বোধহয় একটা ভাইটাল পুশ, জীবনী উদ্দীপনা দিতে পারে তারা। জয় বন্দে পুরুষোত্তম।